বয়সটা আমি শুনলাম, বোধহয় আগে কোনো বলেছিলেন 85 বছর বয়স রামগোপালের না, আর এরকম কথা। এটা একদম অন্য একটা স্বাদ আমাদের কাছে এনে দিয়ে। আমি ওর বয়সের কথা ভেবে বলবো যে এই বয়সে এতক্ষণ ধরে কথা বলবো, আমি এটাই বোধহয় আমরা ভাবতে পারবো, কিন্তু এটা একটা অভ্যেস। এবং উনি বেশ জোরের সঙ্গে যেটা বলছিলেন যে এখনো যে অধ্যায়টাতে ঢুকবে, গল্পের যে আরেকটা অংশে যাবে, সেটা আরো উচ্চ মার্গের, উচ্চাঙ্গের, এটাও বলতে চাইছেন বিষয়বস্তুগত ভাবে, হয়তো কারণ ক্রমশ বিষয়বস্তুগত ভাবে এবং শুধু তাই নয়, আমার খুব আকর্ষণীয় সেই ঘটনা, আকর্ষণীয় নতুন সেই ঘটনা প্রভাবটা এত আকর্ষণীয় যা এই জগতে কেউ কোনোদিন শুনেছে বলে আমার ধারণার বহু দূরে স্থান। আমরা সেইটা জায়গা থেকে বলতে পারি যে কথা উনি বলছেন ঠিকই, যে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে, আমরা সেটার সঙ্গে অভ্যস্ত খুব কম পক্ষে। তা আমি একটা জিনিস আমরা দেখেছি যে আমরা অতীতে যারা যাত্রা গানের কথা আমরা জানি, যেটা যাত্রা গান সেটা কিন্তু সারা রাত ধরে আগেকার একদম সারা রাত্রি মধ্যে সারা রাত্রি শোনা হতো, মানুষ পারতেন বসে শুনতে। আমি আবার আর একটা জীবনের ঘটনা বলতে পারি। কোনো কারণে এক সময় রাজনীতি করতে গিয়ে দেখেছি, আমি গ্রামে রাজনীতিতে বক্তৃতা করতে গেছি, পঞ্চায়েত ভোট। সেখানে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মাইকটা লাগিয়ে দিল, উঁচুতে উঁচুতে লাগিয়ে দিয়ে যে লিডারের গলা ছেড়ে সে চিৎকার করে বললো আমরা সব বেঁচে গেছি, এখন বক্তৃতা হবে। এবং আমি সেখানেও দেখেছি যে ছোট শতরঞ্চি এবং মাদুরের মতো তা নিয়ে বাচ্চা করে করে নিয়ে এসে মিটিং এসে তাদের আগে শুয়ে দিল, তাদের কোম্পানি দিয়ে মিটিং শুনছে, অনেক রাত পর্যন্ত শুনে। আমার খুব ছোটবেলা, তোমাদের ভালো মনে থাকবে, ওনার তো থাকবেই, মৌলানা ভাসানীর কথা আমরা শুনতাম। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে বিশাল যুদ্ধ, 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে জনগণায় 71 যখন দেশ স্বাধীন হলো বাংলাদেশ, এই বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে মৌলানা ভাসানী একজন বক্তা ছিলেন, যিনি জাতীয়তাবাদী বক্তৃতা করতেন। মুজিবুর রহমানের নামে আমরা সবাই বলি, মৌলানা ভাসানীর নাম আমরা ভুলে গেছি। মৌলানা ভাসানী নাকি এরকম ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে দিতে পারতেন। এবং মৌলবী মানে সমস্ত প্রথম দিকে ধর্মীয় চর্চা, ধর্মকথা এইসব বলতে 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 সমাজ রাজনীতি সবটা বলতে। আসলে গল্প তো সমাজ রাজনীতির বাইরে কিছু নয় আমাদের সমাজে। উনিও যখন বলছিলেন তখন আমি দেখছিলাম কারণ বহু জায়গায় বয়ে যাচ্ছে কি হবে। আমি নিজে বলতে পারি আমার জায়গায়, উনি যখন গল্পটা বলছেন যে কি হবে, কি বেরোবে, সেটা হয়ে যাচ্ছে। কিন্তু বলার কথন ভঙ্গিটা এমন যে সে কারণে তারপরেও ইন্টারেস্ট হয়েছে। আমি একবার উঠিনি, ওখান থেকে শুনে যাচ্ছি, তারপরেও আমার কাছে বিষয়টা রয়ে গেছে যে ইন্টারেস্ট হচ্ছে এইখানে যে উনি বলছেন যেভাবে, এই বলাটাই কিন্তু আসল। এখন আমরা কতদিন ধরে লিপিতে এসেছি, লেখা, তারপরে তার মুদ্রিত আকার গোটেজবার না এলে তো আমাদের মুদ্রণের আকারও ছিল, তার আগে আমাদের লিপি ছিল, আমরা কুলট কাগজের লিখতাম। এবং এখন আরো এগিয়ে গেছি আমরা, এখন আমরা গুটেনবার্গের থেকে আরো এক কাঠি এগিয়ে গিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে চলে গেছি, পেস্ট করছি, কপি করছি, পেস্ট করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাষার জন্মটা অনেকদিন আগেই হয়েছে। মানুষ যখন থেকে কথা বলতে পেরেছে বা আকার ইঙ্গিত তখন থেকে এসেছে। একটা অসাধারণ ভাষার ব্যাপার আছে কিন্তু এখানে দেখবেন, ভাষা পারছে না মানে আমরা যদি গল্পটার ভেতর থেকে দেখি তাহলে দেখবো একটা অদ্ভুত মানে ইন্টারটেক্সচুয়ালিটি আছে। সেটা হচ্ছে ওই মেজো ছেলে, তারা মেজো ভাই যে সবচেয়ে মানে গণ্ডমূর্খ হয়, এটা যে প্রভাব করছে আহাম্য, সেটার একটা সুন্দর জিনিস হচ্ছে তাদের ছেলে বাবা মা বলতে পারে না, কথা বলতে বাবা মা শব্দ যে কোনো কারণ। এখানে কিন্তু ভাষা ব্যাপার আছে, ওকে ভাষা শেখাবার একটা চেষ্টা আছে। সেই চেষ্টাটা করতে গিয়ে যে আহাম্মকি করা, অর্থাৎ স্বামীকে বাবা বলা বলবে স্ত্রী, আর স্ত্রীকে মা বলবেন স্বামী, এই যে একটা অদ্ভুত ধরনের ইন্টারটেক্সচুয়ালিটি, যদি প্যারাডাইম দেখি, মানে যদি আমি আনটাইড টেক্সট করি, মানে খুলে দিই, তাহলে পৃথিবীতে কিন্তু কোনো ভাষাই আসলে থাকে না, ভাষাই ভাবেই নয়। এবং ভাষার জন্যই আমরা বলি, ভাষার জন্যই বাঁচি। আর এবং ভাষা যতদিন এই যে বলতে পারি,
থাকবে ততদিনই কিন্তু ভাষা থাকবে, লিখতে পারি যতদিন তা দিয়ে কিন্তু ভাষা থাকবে না, কারণ লেখা একদিন উঠে যাবে। ইতোমধ্যে লেখা উঠে গেছে। যেমন ধরুন এখন আমাদের কাছে বই ব্যাপারটা উঠে গেছে, আমাদের কাছে আর ছাপানো বই কজন পড়ে, এখন ইউরোপে তো প্রায় উঠেই গেছে, ই বুক এসে গেছে, কিন্তু ভাষা সেটা কিন্তু বেঁচে থাকে। বই শেষ হয়ে যাবে, লিপি শেষ হয়ে যাবে, ছাপার ব্যাপারটা শেষ হয়ে যাবে, কিন্তু ভাষা বেঁচে থাকবে কথা। এই কথা বলতে যারা জানেন এবং কথা বলতে গিয়ে গল্প বলতে যারা জানেন, আমি গত পরশু দিনই আমাদের পাড়ার একজন শুনছিলাম, তিনি বলছেন আমার পাশের বাড়িতে থাকেন, ফ্ল্যাটে থাকেন, যে ওই আমার নাতি কিছুতে ঘুমাবে না, আমি শোবো, তারপর আমার স্ত্রী এসে শোবে, ও লাভ দিয়েছে মাঝখানটায় শোবে রাত্রি 12টা বাজলো, এবং আমাকে একটা গল্প শুরু করতে হবে, রোজ আমার একটা করে গল্প। আমি ইয়াকি করে বলছিলাম যে একটা টেপ রেকর্ডার রেখে রোজ গল্পটা যেটা বলে যেটা শুনবেন, যেগুলো আপনি আসলে গল্প লিখে ফেলছেন, বলে পরের দিন মনে থাকে না, তার জন্য বলছি লিখে ফেলছি, রোজই একটা করে গল্প বলতে এবং নতুন গল্প বলতে। এই যে গল্প বলার ভঙ্গিটা, এবং আপনারা দেখবেন যে পথের পাঁচালীতে হরিহর কথক এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবা পেশায় কথকই ছিলেন, তার জন্য অসাধারণ ওই ধরনের গদ্য লিখতে পেরেছিলেন বিভূতিভূষণ। আসলে কথক, এই যে ওনার ভিতরে হচ্ছে কথকের ব্যাপারটা, কথকটার সঙ্গে আমাদের ব্যাপারটা হচ্ছে যে কথকটা যেন শুধুমাত্র রামায়ণ মহাভারত বাপুরাণ এগুলোকে বলার না, এর মধ্যে সমস্ত আখ্যানগুলোই আছে। এবং ধ্রুবদা যেখান থেকে শুরু করেছিলেন যে গোটা ওই মহাভারতটাই হচ্ছে আসলে বলা, সেখান থেকে বৈশম্পায়ন বলছেন, এবং আমরা জৈমিনী মহাভারত যেটা পাই সেখানে জৈমিনীও আসলে মহাভারতটা বলছেন। প্রত্যেক মানে ব্যাসদেবের শিষ্যরা প্রত্যেকেই সেই কাহিনী শুনেছেন, তারা সেই গল্পটা বলছেন, সেই গল্পটাই পরবর্তীকালে আমাদের কাছে মহাভারত হিসাবে এসেছে। লবকুশ যে গান গেয়ে যেতেন, মানে লবকুশ তো রামায়ণকে গান বলা হয়, সেই রামায়ণ গান উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, বাপ মা নেই এই অবস্থায় তারা যে ঘুরে ঘুরে যে কাহিনী বলতো সেটাই হচ্ছে রামায়ণ, এবং সেখানেই দাঁড়িয়েছে। এই রীতিটা আমি ধন্যবাদ দেবো এই কারণে যে এখন ওনার সম্পর্কে উনি বললেন চায়ের দোকানে, হ্যাঁ এরকম চায়ের দোকানই তারা চালাতেন, কেউ কেউ দেখা যেত মাঠে ধান খেতে, আমরা যদি এখনো পুরনো যারা যাত্রা করতেন তাদের খোঁজ নেই, তারা দেখবেন কেউ আলু চাষ করে, কেউ মাঠে কাজ করে, তারাই কিন্তু সন্ধ্যের পরে যাত্রা করে, পালা গান করে, হ্যাঁ, এবং চণ্ডীমণ্ডপে গান গান, বিভিন্ন লোকসংস্কৃতি লোকসঙ্গীতগুলো বাঁচিয়ে রেখেছে। সেই দিক থেকে আজকে যে কাজটা রামগোপাল দেবনাথকে নিয়ে সেখানে করা হলো, এটা একটা মানে ডকুমেন্টারি ভ্যালু আছে, ডকুমেন্টারি ভ্যালু হিসেবে রাখা। আর উনি যেটা বলছেন ঠিকই, সময়টা তো পাল্টেছে, এখন টানা 6 দিন ধরে গল্প বলা, টানা 3 মাস ধরে গল্প বলা, এই জায়গাটা থেকে হয়তো সরবে, কিন্তু গল্প বলাটা বোধহয় শেষ দিন পর্যন্ত যাবে না, যেটা রামগোপাল বাবু আমাদের কাছে সেই উপহারটা দিলেন। আমি আবারও সবার কাছে থেকে ওনার কাছে আমার শ্রদ্ধা জানাবো যে অন্তত একটা লোক রীতি উনি এখনো বাঁচিয়ে রেখেছেন এই বয়সে এসে, আর ধ্রুবদা সেটাকে অ্যারেঞ্জ করেছেন। আমরা যদি পুরোটা শুনতে পারতাম সত্যি বোধহয় কিন্তু আমরা থাকতাম, কিন্তু অন্যান্য বিষয়ের চাপ, তারপর আমরা তো সেইভাবে এখানে শ্রোতাও আনতে পারি, কারণ আমি জানতাম যে এখানে এই শ্রোতা পাওয়াটা খুব মুশকিল। তবু এই শ্রোতা যদি বাড়াতে পারা যায় তাহলে রামগোপাল বাবুর মধ্যে এই কাজ, এবং আমি বলবো যে এটা যদি অন্য আরো কোনো একদিন আরো কোনো অনুষ্ঠানে নিয়ে এসে করানো যায় সে চেষ্টা করা উচিত, যে অন্তত কথকতার মধ্য দিয়ে ভাষা বেঁচে থাকবে, আর ভাষা বেঁচে থাকলে একটা জাতি বেঁচে থাকে। গল্প হচ্ছে সেই ভাষার বাহক, সেই গল্পকে রক্ষা করেছেন রামগোপাল দেবনাথ। আমি তার জন্য কৃতজ্ঞ যে তিনি বাংলা ভাষা এবং বাংলা জাতি